চায়না কোনোদিনই চাবে না যে এখানে ওই যে আমেরিকায় এসে বা পশ্চিমা দেশগুলো এখানে নাক গলা। সেই জন্য কিন্তু চায়না আওয়াজ দিয়েছে যা কিছু করতে হবে এটা আমরা এশিয়ানের মাধ্যমে করতে হবে, আসানের মাধ্যমে এখানে কিন্তু করতে হবে। তারা কিন্তু আওয়াজ করেছে এবং এখন আমেরিকান পশ্চিমারা চাচ্ছে এখানে একটা রাজত্ব গড়ে তোলা। তো এখানে কিন্তু আমেরিকার অনেক বিশাল স্বার্থ রয়েছে। এখন বাংলাদেশের যারা ডিসিশন মেকিং আছে সে যদি তার স্বার্থটা না দেখে তাহলে বাংলাদেশ পরাধীনতা হয়ে যাবে। ইটস এ বিগ, আপনি করিডোর দিতে পারেন, করিডোর কিন্তু অনেক সাকসেসফুল হয় নাই। বাংলাদেশকে আরেকটা জিনিস করতে হবে যে আমি এখানে করিডোর দিব, বাট এটা রিজনাল একটা করিডোর হবে যেটা থাইল্যান্ড, কম্বোডিয়া, আসাম পর্যন্ত একটা লিঙ্ক আপ করতে পারে। আমার ইন্টারেস্ট দেখতে হবে, ইন্টারেস্ট নিয়েই কাজ করে সবাই, কিন্তু এখানে যার যার ইন্টারেস্ট উইন উইন সিচুয়েশনে কাজ করতেছে। তো এখানে যদি একমাত্র সার্থকতা হবে এই করিডোর। আমার কিন্তু অভিজ্ঞতা আছে, এই 147 কিলোমিটার এখানে ইন্টেলিজেন্স করার অভিজ্ঞতা কিন্তু আমার রয়েছে, ঠিক আছে। তো আমি হলাম মোটামুটি হলাম টিপিক্যাল আর্মির লোক, বুঝছেন। তো মোটামুটি যে কমান্ডো, তারপরে হলো মানে ইন্টেলিজেন্স, মোটামুটি সব সেক্টরে আপনার তারপরে বিচরণ ফায়ার আছে। ফাইটার, কেমিস্ট, সব জায়গায়, বুঝতে পেরেছেন। তো যেটা হলো যে আপা কিছু মাইন্ড করেন না, আপনি এখানে আছেন। বাংলা একটা প্রবাদ রয়েছে, গরিবের বউ সবার ভাবি। তো আমরা গরিব দেখে সবার ভাবি হইলে পরে প্রবলেম, এবং সবার ভাবি হইতে গেলে পরে সবাইকে সন্তুষ্টি করতে গেলে পরে তাহলে আমাদের কিন্তু এই অবস্থাই হবে। আপনি দেখেন এই সব ইন্টারন্যাশনাল বলেন, আমরা রিজিওনাল বলেন, সবাই কিন্তু আমাদেরকে ক্যাপিটালাইজ করেছে তাদের ইচ্ছা মতো। আমরা বুঝি নাই, আমাদের ওই মাইন্ডসেট নেই, আমাদের রাজনীতিবিদ যারা আছেন তাদের ততটা প্রজ্ঞাবানও নয়, দেশের স্বার্থের যে কোন দিক দিয়ে হচ্ছে সেটাও কিন্তু তারা করে। ইটস ট্রু, আপনি যখন একটা লোককে ইনভাইট করবেন, সে যখন 20 বছর 25 বছরে সেখানে শিকড় গেড়ে বসে যাবে, ভেরি ডিফিকাল্ট টু তাকে এখানে তার দেশে ফিরে পাঠানোর জন্য। তো এখন ব্যাপার হলো যে আমাদের সর্বপ্রথম ক্রাইটেরিয়া হলো দেশপ্রেমিক হতে হবে। দেশপ্রেমিক না হলে পরে এখানে হবে না। ইন্ডিয়া দেখেন, সে তার স্বার্থ নিয়ে সে যুদ্ধ করতেছে, যে তারা শিলিগুড়িতে তারা বুঝছে যে বাংলাদেশ থেকে তারা দে উইল ফেস লট অফ প্রবলেম। এখন তারা দে আর গিভিং ইম্পর্টেন্স টু দ্য কালাদান, এবং কালাদানের জন্য সর্বোচ্চ তারাই করছে। এবং এটার মাধ্যমে শুধু স্ট্র্যাটেজিক্যালি যদি দেখেন, উইথ দ্যাট তারা কিন্তু বাংলাদেশকেও বিভিন্নভাবে তারা কিন্তু চক্রান্ত করার একটা প্ল্যান কিন্তু তাদের আছে বিহাইন্ড দি সিন। আবার যদি আসেন চায়না, কালাদান কিন্তু তারা ইকোনমিক্যাল জোন হিসেবে তারা ডিক্লেয়ার করেছে চায়নার মতো। চায়নার হলো কিয়াকপো মিড, যেটা সমুদ্রে যেটা আছে, তারা আবার রোহিঙ্গা রাখানে তাদের আবার গ্যাস পাইপলাইন আছে, এটা হিউজ। এখানে কিন্তু আপনার রিসোর্স এবং যা বলেন মনিটারি ইকোনমিক্যাল থিংস আর ইনভলভ। চায়না কোনোদিনই চাবে না যে এখানে ওই যে আমেরিকায় এসে বা পশ্চিমা দেশগুলো এখানে নাক গলা। সেই জন্য কিন্তু চায়না আওয়াজ দিয়েছে যা কিছু করতে হবে এটা আমরা এশিয়ানের মাধ্যমে করতে হবে, আসানের মাধ্যমে এখানে কিন্তু করতে হবে। তারা কিন্তু আওয়াজ করেছে এবং এখন আমেরিকান পশ্চিমারা চাচ্ছে এখানে একটা রাজত্ব গড়ে তোলা, কারণ তারা জানে দিস ইজ দ্য নোডাল পয়েন্ট, স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট। এটা বহুত আমাদের স্বাধীনতা যুদ্ধের যদি হিস্টোরি পড়ে তখন থেকেই এখান থেকে কিন্তু এই আপনি জানেনও না, যেদিন 25শে মার্চ ঘোষণা করা হয়েছে সেই দিন 26-27 তারিখে এই সমুদ্রের এখান থেকে বে অফ বেঙ্গল থেকে কক্সবাজারের এই জায়গা থেকে কমিউনিকেশন সেট মেজর জিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আপনি বুঝতে পারছেন? তো আমেরিকা কিন্তু বসে না, এটা দীর্ঘ। এবং ফরচুনেটলি আনফরচুনেটলি আমি আমেরিকা এবং বাংলাদেশের জয়েন্ট ফোর্স এক্সারসাইজ লিড করার ওয়াইসি হিসেবে লিড করার আমার সৌভাগ্য ছিল 2004-2005। কিন্তু আমেরিকার একটাই উদ্দেশ্য ছিল খালি শুধু ওদিকে, তারা শুধু আমাকে শুধু দেখাইতো স্যাটেলাইট ইমেজ টিমেজ সবকিছু দেখাতো, এবং তারা শুধু ওইদিকেই যেতে চাইতো। তখন বুঝি না, পরে বুঝলাম যে ইটস এ বিগ গেম। তখন কিন্তু পুরা মায়ানমার ছিল আমেরিকার বিপক্ষে ছিল, কিন্তু তারা সেই পরিবেশ কিন্তু এখন অনেকটা কন্ট্রোলে নিয়ে আসছে। যেটা রাখাইন যদি বলেন আপনার, যেটা হলো আরাকান ফোর্সকে কিন্তু তারা প্যাট্রোনাইজ করতেছে এগেইনস্ট দি আপনার মায়ানমার ফোর্সের বিপক্ষে। তো এখানে কিন্তু আমেরিকার অনেক বিশাল স্বার্থ রয়েছে।
এখন বাংলাদেশের যারা ডিসিশন মেকিং আছে সে যদি তার স্বার্থটা না দেখে তাহলে বাংলাদেশ পরাধীনতা হয়ে যাবে। ইটস এ বিগ, আপনি করিডোর দিতে পারেন, করিডোর কিন্তু অনেক সাকসেসফুল হয় নাই। পাকিস্তানের কথা যদি, আফগানিস্তানের কথাও আপনি যদি বলেন, এটা কিন্তু বিরাট এক্সপিরিয়েন্স রয়েছে। সেখানে আমেরিকা তাকে সাপোর্ট এগিয়ে দিয়েছিল, পরে তাকে যা ছুড়ে ফেলে দিয়েছে। তো সবকিছু বিচার কল্পনা করে আমাদের এখানে ডিসিশন মেকিং করতে হবে। ডিসিশন মেকিং এর প্রথম প্রথম যেটা হলো যে এটা মানবিক করিডোর হতে হবে যদি হয়, এবং অরাজনৈতিক হবে। এখানে কোনো সিকিউরিটি ফোর্স আসবে না, এবং দ্যাট উইল বি লিডেড বাই দি জাতিসংঘ এবং আসান। কারণ চায়নাও কিন্তু চাইছে আসান এখানে ইনভলভ হোক। আসান এখানে ইনভলভ হলে কোনো পশ্চিমা দেশের অনেক কিন্তু শক্তি কিন্তু একটু খর্ব হবে। কারণ চায়নার জন্য থ্রেড হলো যদি পুরা পশ্চিমা দেশে এই জায়গায় হয়ে যায়, তাহলে তারা তাদের যে কিয়াকপুতে যে জায়গা আছে বা রাখাইনে যেটা আছে, ডেফিনেটলি এটার উপরে এমবার্গো দিয়ে তাদের জীবন অতিষ্ঠ করে ফেলবে, ইকোনমিক এইটা এখানে করে ফেলবে। তো জাতিসংঘ এবং আসামের এখানে করতে হবে। এবং যারা বহিরাগত এখানে আছে, যারা আপনি বলে মায়ানমারের যারা লোক আমাদের দেশে আছে, তাদেরকে জানি স্ব ইচ্ছা ফিরে যেতে পারে সেই পরিবেশ কিন্তু তৈরি করতে হবে। তা না হলে পর্যন্ত আবার কিন্তু হিউ অ্যান্ড ক্রাই হবে। এবং বাংলাদেশকে আরেকটা জিনিস করতে হবে যে আমি এখানে করিডোর দিব, বাট এটা রিজনাল একটা করিডোর হবে, যেটা থাইল্যান্ড, কম্বোডিয়া, আসাম পর্যন্ত একটা লিঙ্ক আপ করতে পারে। আমার ইন্টারেস্ট দেখতে হবে, ইন্টারেস্ট নিয়েই কাজ করে সবাই, কিন্তু এখানে যার যার ইন্টারেস্ট উইন উইন সিচুয়েশনে কাজ করতেছে। তো এখানে যদি একমাত্র স্বার্থকতা হবে এই করিডোর, আই ক্যান টেল ইউ, বাংলাদেশ যদি আর্জ করে যে আমার এই ডিমান্ডগুলো অরাজনৈতিক এবং মানবিক হতে হবে, জাতিসংঘ আসনে আসিয়ান হতে হবে, তারপরে স্বেচ্ছায় এটা করতে হবে, এবং এখানে একটা করিডোর হবে রিজনাল। এইগুলা যদি বাংলাদেশের স্বার্থে যদি কাজে লাগে যদি হয় আমার সাথে, তখন এটা এগ্রি করা উচিত। তা না হলে পরে এটা কিন্তু আপনার যেটা হবে বাংলাদেশকে প্রক্সি ওয়ারে কিন্তু জড়িত করে দিবে, এবং আমরা বেবি হব, আমরা 5 নম্বর ফুটবলের মতো খেলতে থাকবো।